আসছেন অ্যারেস্ট করতে, কারণ আপনারা পুলিশরা পারেন না এমন কোন দুনিয়াতে কিছু নাই। আপনার ভালো মানুষরা ধরে লয়ে যান না। আমার হাজবেন্ড এখন আইবো, আইলে আপনারা কবেন কি এই চলো যাই, আপনি নিয়ে যাবেন না। আমি এমনি কথা কই, আজকে কথা বলতে পারি না, আমি এমনি কথা কই। চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার প্রধান সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে একটা বিষয় ঘটনা আপনারা সবাই জেনে গেছেন, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে এমন একটা বিষয় যেটা হলে একটা ইস্যু যায় আর একটা ইস্যু আসে, ইস্যুর ভাই অভাব নাই। এখন আবার দেখা যাইতেছে একজন ব্যক্তি প্রশ্ন ফাঁস করছে এবং তিনি ড্রাইভার আসছিল, বুঝছেন, এখন কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু প্রশ্ন ফাঁস করে যে ঘুষের টাকাগুলো লিছে এইগুলো নাকি সে আল্লাহর রাস্তায় দান করে দিছে। এক কথায় বলা যায় যে সে সেল চালাইয়া বেহেস্তে যাবে, তাই না? তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে আটক করা হয়েছে প্রায় 17 জনকে। এই বিষয়টি হয়তো আপনারা জেনে গেছেন। সেই আবেদ আলী সহকারে তার ছেলেকেও কিন্তু আটক করা হয়েছে। তারা দামি গাড়িতে যাইতো, বাড়িতে থাকতো, এমনকি মানুষ নিয়ে মাঝে মধ্যে দান সৎকা করতে, এগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। তো তার দাবি যে ঘুষের টাকাগুলো ছিল সেগুলো দিয়ে নাকি তারা এই কাজগুলো সম্পূর্ণ করছে, মানে আল্লাহর রাস্তায় খরচ করছে। বা সুন্দর একটা ব্যবস্থাপনা, মানে চুরি করে গরু কিনে নিয়ে গরু নিয়ে এসে তারপরে সেইটা কুরবানি দিচ্ছে। আশা কি যে হুজুর সাহেব, ইমাম সাহেব বলছে যদি গরু কুরবানি দেওয়া যায় এত সোয়াব। এখন এই সোয়াব আসলে দরকার, কি করা যায়? কাছেও তো টেহা নাই, তাহলে কি করা যায়? গরু চুরি করে নিয়ে আসি, এইরকম কামই করছে আবেদ আলী, বুঝছেন? তো যাই হোক, এই বিষয়টি নিয়ে মূলত আজকে ভিডিওটি সাজাইছি। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, মূলত সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আর কথা না বাড়ে এক এক করে সবগুলো ভিডিও আমরা চলুন দেখে আসি। আপনিও ভিডিও করে, আপনি ভিডিও করতেছেন, আমিও করি। কি কারণে আসছেন বলেন? আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করতে আসছেন, আপনি বলতেছেন। এখন আমি আমার হাজবেন্ডে বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আসছে, অ্যারেস্ট করতে আসছে, কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে? কারণ আপনারা পুলিশরা পারেন না এমন কোন দুনিয়াতে কিছু নাই। আপনার ভালো মানুষরা ধরে লয়ে যান না। আমার হাজবেন্ড এখন আইবো, আইলে আপনারা কবেন কি এই চলো যাই, আপনি নিয়ে যাবেন না। আমি এমনি কথা কই, আজকে কথা বলতে পারি না, আমি এমনি কথা কই। বলেন কি কারণে? আমি আমার হাজবেন্ডে বলবো কেন আসতে? আপনি খুঁজেন রুমে খুঁজে যা, তারপরে যান। না, আপনি আমার খারাপ আচরণ করেন। আপনি আমার বলছেন আমার হাজবেন্ড, আপনি শোনেন, আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন, আপনার বউ যদি আমার জায়গা থাকতো, তাহলে আপনার বউ থাকতো কি কারণে আসছিল বলবো, কি কারণে আসছেন অ্যারেস্ট করতে, এটা আপনার বউ বলতো, ঠিক আছে? তাহলে জানি আমার জামাই ভালো, তাহলে আপনি কি কারণে বলতেছেন অ্যারেস্ট করতে? সেটা কোন ধরনের কথা? কিসের ওয়ারেন্ট এটা বলবেন না, যে কি করছে না, কিসের ওয়ারেন্ট বলবেন না? গ্রেপ্তার করেন কি কারণে, কারণ কি সেটা বলবেন না? ওর মামলা সবগুলো জামিনে আছে। হ্যাঁ, সবগুলো জামিনে আছে। আপনি কোনটার কথা বলতেছেন, নতুন করে কোনটার কথা বলতেছেন সেটা বলবেন না? এটা তার এই যে আর অনেক আগের জামিন, ওগুলো সব জামিনে। এখন বর্তমানে তার কোনো মামলা হয়নি, নতুন কোনো মামলা নাই। এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে, আমি কালকে দিতে পারবো কাগজ, আজকে না। কাগজ আমার বাসায় নেই, কালকে দিতে পারবো কাগজ। আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেছেন। এমন সময় বাতের মারটা একটু গালান তো, বাতটা হয়ে গেছে মনে হয়, বাতটা একটু মারটা গালান। কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি, বাসায় নেই, কারণ এক জায়গায় রাখছি সবগুলো কাগজ। এখন আপনার যদি সন্দেহ থাকে আপনার রুমগুলো একটু চেক করে যান। আমি বাসায় ছিলাম না, আমি মাত্র বাসায় এসেছি। সাল থেকে বিএনপি আমার এই জিনিসটা ভালো লাগে না। আপনারা এই বিএনপির জন্য কোনো আসামিটা ধরেন না, বুঝছেন না? বিএনপির জন্য কারণে ধরেন না, বিএনপিতে কোনো দোষ নাই। ধরেন মানুষের হয়রানি করেন না। আমার প্রেসিডেন্ট হওয়া লাগবে না, আমি ওই যে বলতেছেন যে আসামির বউ, প্রেসিডেন্ট হওয়া লাগবে না। আমি ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, আর বললাম আপনি মানুষের অভিশাপ আপনি পারেন না। এই যে ভালো মানুষকে হয়রানি করেন এই কারণে, ওই যে ভালো মানুষ হয়রানি করতেছেন, ও কি করতে? ওকে কোনো প্রোগ্রামে যাইতেছে বর্তমানে? ও তো কোনো প্রোগ্রামেও যায় না। কত মামলা দিয়া, কত কোনটা কোনটা বলেন, কোনটা বলেন, কত কতটা বলেন।
আমি জানি সবগুলো জামিন আছে, সবগুলো জামিন আছে। কাগজগুলো এখন বাড়িতে নেই, এখন দেখাতে পারতেছি না কাগজগুলো বাড়িতে নেই। আরেকটা খারিজ হয়ে গেছে, আরেকটা মামলা খারিজ হয়ে গেছে সরকারি ভাবে, একটা খারিজ হয়েছে। বাংলাদেশের এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার প্রধান সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সমগ্র দুর্নীতির কাঠামোটা পরিচালিত হচ্ছে। কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে, ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এগুলো রাখবে সবসময় সে নানা ধরনের কখনো কখনো কারোর বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে সরকার ওদের ব্যবস্থা নিচ্ছে, অথবা কারো কারোর বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিছুদিন জন্য কেউ জেলে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সামগ্রিক দুর্নীতির যে এই ভয়ঙ্কর কাঠামোটা, এটাকে আড়াল করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনা হয় এবং আমাদেরকে বিভ্রান্ত করা হয়। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, তার কথাবার্তার মধ্যে দিয়ে যে দাপটটা দেখা, যে দাপটের উৎস কি, তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন, এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন, জনগণকে প্রজার মতো আচরণ করবেন। সরকার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে এমন মানুষজনকে নিয়োগ দিচ্ছেন যারা এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আজকে দুর্নীতি, অন্যায়, ভোট চুরি, লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এগুলো ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছেন। একটা দুর্নীতি উৎসব চলছে যেন, সেই বিষয়টাকে একটা এর যে একটা বৈশিষ্ট্য এবং চরিত্র দাঁড়িয়ে যাচ্ছে সেটা চিহ্নিত করা, এবং বাংলাদেশ যে একটা আসলেই হুমকির মুখে রাষ্ট্র হিসেবে সেটা আবার নতুন করে তুলে ধরা, আমাদের নিজেদের করণীয় লড়াই সেই বিষয়টা নিয়েও আবার একটা দিশা। আমি একটু আগে একটা খবর দেখলাম, যুগান্তর পত্রিকায় আছে, বাপেক্সে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে কৌশলে শীর্ষ কর্মকর্তাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ হচ্ছে। ব্যাপেক্স একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য, এবং ব্যাপেক্স একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, এর সুনাম আছে বাংলাদেশে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা এখানে গ্যাস উত্তোলনের যে সাফল্য দেখিয়েছে, এটা রীতিমতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে তুলনীয়, এবং আমাদের দেশের মেধাবীরা এখানে যুক্ত, এবং ব্যাপেক্সকে বসিয়ে রাখার একটা খুবই যাকে বলে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা সরকারের দিক থেকে থেকেছে, এবং এ নিয়ে আমরা বহু কথা বলেছি। কিন্তু এই প্রতিষ্ঠানটার মধ্যেও দেখুন কিভাবে এখন ষড়যন্ত্রটি ঢুকেছে। যে জিনিসটা আজকে আমাদের আলোচনা কেন্দ্রীয় বিষয়, যে বাংলাদেশের দুর্নীতি আগেও হয়েছে, কিন্তু এখন দুর্নীতি, লুণ্ঠন, অনিয়ম যেভাবে পারো দখল করে নাও, লুটে নাও, নিজের করে নাও, এটা একটা রাষ্ট্রীয় প্রযোজনার ব্যাপার হয়ে যাচ্ছে। এইটাই রাষ্ট্র এখন সর্বভাবে সর্বত্র এর প্রযোজনাটা করছে। আমরা যদি হিসেব করে দেখি, এতগুলো জিনিস সবাই আলোচনা করলেন, আপনি দুর্নীতিগুলোর এখনকার চরিত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো খেয়াল করি, তাহলে আমরা দেখব এই যে ব্যাংক খাতে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে আর ব্যক্তি বিশেষ ক্ষমতা ইনফ্লুয়েন্স করে কিছু কিছু নিজের সুবিধা নিল এরকম ব্যাপার না। এটা একটা মোটামুটি ভাবে একটা সরকার ক্ষমতায় আছে, তার চারপাশের লোকেরা সরকারের একেবারে পৃষ্ঠপোষকতায়, তার যে নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, প্রধানদের সহায়তায় এই কাজটা হচ্ছে। এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এবং এই যা রাষ্ট্রের প্রতিষ্ঠানটা এই কাজে ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠান এই কাজটাকে ডিফেন্ড করছে, এই অবস্থা বাংলাদেশের আগেকার দুর্নীতির সাথে মিলিয়ে ফেললে এটা ঠিক হবে না। এটা একটা বিশেষ চেহারা নিয়েছে। এই চেহারাটা রাষ্ট্রটাকে কোন জায়গায় দাঁড় করায় সেটা আমাদের আরো ভালোভাবে গভীরভাবে ভাবা দরকার। একই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি বলবেন, একই কথা বলবেন। এই যে একটা বিদ্যুৎ খাতের দিকে আমরা তাকালে বুঝি কিভাবে পুরো বিদ্যুৎ সেক্টরটা, বিদ্যুতের সংকটটাকে পুঁজি করে কতগুলো কোম্পানি তৈরি করে, সে তাদের পক্ষে আইন তৈরি করে, আবার একেবারে বলে যে ইন্ডেমনিটি মানে দায় মুক্তি অধ্যাদেশ করে তাদের পুরো লুণ্ঠনের আয়োজনটা করা হচ্ছে, এবং প্রতিদিন এই বিদ্যুতের দাম বাড়িয়ে চলছে। সম্প্রতি দীর্ঘ আন্দোলন করে আমরা সর্বনিম্ন একটা বিদ্যুতের যে অধিকার, সেটা আমরা এই এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মধ্যে তৈরি করছি। এখানে বিশেষজ্ঞরাও ছিলেন, আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি যেতাম জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে, সকলে মিলে এই দাবিটা আমরা তুলেছিলাম 50 ইউনিট 75 ইউনিট পর্যন্ত একটা সবচেয়ে ন্যূনতম সব স্ল্যাবে থাকবে, এবং সেটার দাম মানুষের আয়ত্তের মধ্যে থাকবে। এখন সেটাও কিন্তু খুবই চুপি সারে কমিয়ে ফেলেছে, 75 থেকে 30 ইউনিটে নেমে এসেছে।
তার মানে সাধারণ মানুষের অধিকারটাকে আরো খাটো মানে কেটে ফেলা হলো এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে। বলছেন তারা ভর্তুকি দিতে হচ্ছে, তো ভর্তুকির পুরো পলিসিটাই তাদের তৈরি করলো এমন ভাবে যাতে এই তাদের ভর্তুকি দিতে হয় এবং তারপরে ভর্তুকির নাম করে পুরো এই যে কতিপয় ব্যবসায়িক যে মুনাফা করা, লাভ করা, লুট করা, সেটা সাধারণ মানুষ সেটার জন্য পে করে। এইভাবে রাষ্ট্রীয় আয়োজন নীতিটা এমন ভাবে তৈরি করা যে কতিপয় কোম্পানি, ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা তারা লাভবান হবে, এইটা এর আগে এত ব্যাপকভাবে দেখা যায়নি। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিরা বা বড় বড় উচ্চ পদে আসীনরা এত ভয়ঙ্কর ভাবে একটা লুট করছেন এবং সেটা প্রকাশিত হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলো খুব বেশি কোনো ভূমিকা রাখছে না। সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে অনেক রকম সম্পদ সম্পদ অর্জন করার অভিযোগ হচ্ছে এবং সেগুলোর কোনো ব্যাখ্যা নেই কিভাবে তিনি এগুলো অর্জন করলেন। তার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা হওয়ার কথা। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা আমরা জানি না। বেনজির সাহেব পুলিশের সাবেক আইজিপি, র্যাবের চিফ, তিনি তার বিরুদ্ধে অনেক সম্পদ উঠেছে, নানাভাবে ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করে সেই সম্পদের উপর একটা ব্যবহারের উপরে স্থগিতাদেশ আছে। কিন্তু তিনি কিভাবে বিদেশ গেলেন সরকারের কোনো ব্যাখ্যা নেই। আদৌ বিদেশে গেছেন কিনা না দেশে আছেন কিনা সরকারের কোনো ব্যাখ্যা নেই। যে কথাটা একটু আগে মান্না ভাই বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র যেটাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে সেটা বোঝা যায় যে উনি মানে খোদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা নেই কেন? এইটা আপনি পরিষ্কার করেন না কেন যে নিষেধাজ্ঞা নেই কেন? আপনার বিরোধী দলের নেতাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন, পাসপোর্ট আটকে রাখবেন, আর আপনি দেশের দুটো প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং পুলিশ তার প্রধান ছিলেন, যার দাপট আমরা প্রায় 5-7 বছর ধরে যে দাপট তার দেখেছি আমরা সবাই, এবং দাপট গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, তার কথাবার্তার মধ্যে দিয়ে যে দাপটটা দেখাবে, দাপটের উৎস কি? তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন, জনগণকে প্রজার মতো আচরণ করবেন, এবং সেই ধারাটা বেনজির আহমেদ প্রতিষ্ঠা করে গেছে। তো তারা এখন কোথায় আছেন সে বিষয়ে আমরা জানতে যে পারছি না। এটাই সরকারের পৃষ্ঠপোষকতা, এটাই সরকার যে বেনজিরকে রক্ষা করছে পরিষ্কার ভাবে এটা আমরা এখান থেকে বুঝতে পারি। কাজেই কিংবা এই যে মতিউর রহমান এত সম্পদ করলেন, বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক ভাবেও একটা সরকার যখন সামগ্রিকভাবে বিরোধী দল দমনে থাকে, আর্থিক প্রতিষ্ঠান কিভাবে বিরোধী দল দমনে ব্যবহৃত হয় সেটা মতিউর রহমানের কর্মকাণ্ডে বোঝা যায়। সমস্ত অপোজিশন সমর্থক বলে কোনোভাবে হয়তো পরিচয় লাভ করেছেন এরকম ব্যবসায়ীরা, তাদের অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে, নানাভাবে তাদেরকে হেনস্থা করে টাকা আদায় করা হয়েছে। তার মানে কেবলমাত্র পুলিশ কিংবা র্যাব ব্যবহৃত হচ্ছে অপোজিশনের বিরুদ্ধে তা না, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারাও কিন্তু অপোজিশনকে দুর্বল করার জন্য তাদের সমর্থকদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। তাদের তো সবই খারাপ কাজ। এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে, আমাদেরকে সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম আবেদ ড্রাইভার। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ। এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে। কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে 1000 কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভার, ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 17 জন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই সৈয়দ আবেদ আলীকে গতকালকের সারাদিন বাংলাদেশের আমরা অনলাইনে অফলাইনে যারা যেখানে আছি তারা বিভিন্নভাবে ট্রোল করেছি। তার নামাজের ছবি দেখিয়েছি, তার গাড়ির ছবি দেখিয়েছি, পোস্টারের ছবি দেখিয়েছি, শেখ হাসিনার সাথে ছবি দেখিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদেরকে আবার রিপিট করছি। এই ছবি তার সন্তানের ফেসবুকের ছবি। এখানে যে চশমা পরিহিত ব্যক্তি ওই হচ্ছে আপনার আবেদ আলী এবং পাশে শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন। আমরা ছবি দেখিয়েছি
ডিবির হারুনের সাথে, এই যে হারুন সাহেবের সাথে আমাদের আবেদ সাহেব দাঁড়িয়ে আছেন, এই ছবি আপনারা দেখেছেন। আপনারা ছবি দেখেছেন নামাজরত অবস্থার ট্রেনের মধ্যে কোথাও তিনি হয়তো নামাজ পড়ার চেষ্টা করছেন। ছবি দেখেছেন তার কোনো একটা বিচে তিনি নামাজ আদায় করছেন। আমরা ছবি দেখেছি তার পারিবারিক, এই ছবিটাও দেখেছি। আমরা ছবি দেখেছি তার মঞ্চের ভিতরে তিনি কিভাবে অনুষ্ঠানের মধ্যে ফুল সজ্জায় সজ্জিত। এছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি বিভিন্নভাবে গতকালকে থেকে তার আরো অনেক ছবি প্রকাশিত হয়েছে, যেই ছবিগুলো আমরা গতকালকে সারাদিনই ফেসবুকে দেখেছি। আজকে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের এই আবেদের ছবিটাই আপনারা সারাদিন দেখলেন, গতকালকে কি এই আবেদ ছাড়া আপনারা কোনো এর যে মূল রাঘব বোয়াল তাদের কোনো পত্রপত্রিকায় নিউজ ছবি দেখেছেন? দেখেননি। তাহলে এই হঠাৎ করে আবেদ সহ 17 জন যে অ্যারেস্ট হলো এর কারণ কি, এবং এই আবেদ ইস্যুটা আবার মাঠে ময়দানে নিয়ে এসেছে কে? একটু যদি চিন্তা করে দেখেন, আমিও এই আবেদ সাহেবের দুর্নীতির জন্য অবশ্যই ব্যথিত, মর্মাহত। বাংলাদেশের একজন ড্রাইভার কিভাবে এই পর্যায়ে আসে, যদিও তিনি অনেকদিন আগে ড্রাইভার ছিলেন, তার এখন বিভিন্ন ধরনের বক্তব্য নতুন করে তিনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি ড্রাইভারের সূত্র ধরেই আজকের এই পর্যায়ে এসেছেন। এবং তার সাথে বাংলাদেশের সকলের সাথে পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় তার ছবি আছে, সম্পর্ক আছে, যেগুলো আপনারা বাংলাদেশের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন। সমগ্র পত্রপত্রিকায় কেন তাকে প্রচার করা হলো এবং এই আবেদকে কি উদ্দেশ্যে, যেমন এটাও একটা আবেদের সাথে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ছবি, আবেদের সাথে পুলিশের সাথে তার ছবি, এরপরে আপনার তার বাড়ি, তার ছাত্রলীগের আপনার সভাপতির সাথে তার ছবি, এই যে সাদ্দামের সাথে তার ছবি, তো এক বাক্যে তার সন্তানের ছবি আর কি, তার সন্তানের ছবি। তো এই আবেদ সাহেব বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকের সাথে তার ছবি। কিন্তু কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভার, ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে, এই মালিদেরকে সামনে নিয়ে আসে, এই কর্মচারীদেরকে সামনে নিয়ে আসে, যাতে করে আপনি এই কর্মচারীর মধ্যে ডুব দিয়ে থাকেন, মালির ভিতরে ডুব দিয়ে থাকেন, আবেদ ড্রাইভারের দিকে মুখ দিয়ে থাকেন, এবং এটা যে একটা পরিকল্পিত অধ্যায় তারা রচিত করে সেটা আর বুঝতে বাকি থাকে না। দেখেন এই আবেদ ড্রাইভারের এই নিউজটা বাংলাদেশে কিন্তু বিএনপি জামাত ফাঁস করে নাই, কিংবা বিরোধী মতের মানুষরা প্রথমেই তাকে ট্রোল করা শুরু করে নাই। এই ট্রোলটা শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগের পেজ থেকে, আওয়ামী লীগরাই এবং আওয়ামী লীগের ঘরানার লোকেরাই শুরু করেছে। তাহলে আবেদ তো সেই পিএসসি ড্রাইভার ছিল, তাহলে হঠাৎ করে ড্রাইভারের চিত্রটা জাতির সামনে নিয়ে আসার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওদের মাফিয়াদের মূল যারা ঘাতক, মূল যারা মানে কি বলে এটাকে আজকে দুর্নীতিবাজ, মূল যারা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করছে, চাকরি বাকরিতে দুর্নীতি করছে, তাদেরকে মানে বাঁচিয়ে দেওয়ার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই আবেদদেরকে সামনে এনে আপনার বাংলাদেশের সমসাময়িক যে ইস্যু আছে সেই ইস্যুগুলোকেও আপনার মানে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে এই ইস্যু আর আপনার সামনে না থাকে। চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল, এখানে আবার বদলকের কমিটি করার দরকার আছে কি? ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে? আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটাও আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা, এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝে না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন
যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে, অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি, ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কীভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কীভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দিই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আর এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলী তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষের, এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ এই কালকিনি না তো আবার কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুব জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন, পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলো নিয়ে আন্দোলন করতেছে, এগুলো নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন, নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব। কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোরলে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে আমাদের এই তদন্ত কমিটি করা মানে একটু আসতে, এর মানে হজম করার জন্য একটু টাইম না। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে ড্রাইভার ছিল না, সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারটা করুক, ওনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি মতামত? ব্যারিস্টার সুমনের ভিডিও দেখলেন, জোনায়েদ সাকির ভিডিও দেখলেন, আরও বিভিন্ন আলোচনা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইলেন। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবেদ আলী যেই কাজটা করছে বা আবেদ আলীর সাথে আরও যারা যুক্ত ছিল, আসলে তাদের কি হওয়া দরকার? হ্যাঁ, তাদের শাস্তি হওয়া দরকার নাকি না হওয়া দরকার? এটা এখন তো ভাই টেনশনে পড়ছি বা চিন্তায় পড়ছি। যারা বিসিএস ক্যাডার, তাদেরকে তো বিসিএস ক্যাডার বলতে এখন সন্দেহ মনে হয়, কারণ তারা তো মানে দেহে পাস করছে। কিসের ক্যাডার রে ভাই, বোঝেন নেই ঘটনা? কারণ এরা যে কাম করেছে ভাই, সবাই ক্যাডার তো দেখতে এইভাবে ক্যাডার হয়ে গেছে, বিসিএস ক্যাডার। বাস্তবে তো মনে হয় যেতেছে একটু বিসিএস ক্যাডার, সব বিসিআর ক্যাডার হয়েছে। হ্যাঁ, ঘটনা এরকম হয়েছে না ভাই? যাই হোক, আপনাদের মতামত জানাবেন ভাই, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।